ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের হাইড্রোডিনামিক্স হাইড্রোডিনামিক্স আগে হাইড্রোডিনামিক্স এর আগে যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স মানে হচ্ছে আমরা তরলের গতি, তরল পদার্থের গতি এবং গতি নিয়ে আলোচনা করা, মেকানিক্স তাদের মেকানিজম নিয়ে আলোচনা করা, গতি নিয়ে আলোচনা করা। এবং তরলের মধ্যে আদর্শ তরল আদর্শ তরল হচ্ছে পানি। আদর্শ তরল হচ্ছে পানি। তাহলে ফ্লুইড মেকানিক্স বোঝার সবচেয়ে প্রাথমিক ধাপ হবে পানি নিয়ে, পানির গতি সম্পর্কে আলোচনা। এবং পানির গতি আলোচনা কি বলা হয়? গতিবিদ্যা বা হাইড্রোডিনামিক্স। আমার কথা বুঝা গেছে? তাহলে হাইড্রোডিনামিক্সটা কেন জরুরি? কারণ আমরা মাস্টার্সে আমাদের আছে ফ্লুইড ফ্লুইড ডিনামিক্স। তো ফ্লুইড বুঝার আগে পানির গতি যদি বুঝতে পারি তাহলে আমরা, ফ্লুইড তো আরো কঠিন, মানে ফ্লুইড তো আরো উচ্চতর জিনিস, কারণ ফ্লুইডে কি কি থাকবে? অয়েল, ঠিক আছে। তারপরে আলকাত্রা, আলকাত্রা থাকবে, আলকাত্রা, তারপরে মোবিল, তারপরে ডিজেল, এগুলো থাকবে, ঠিক আছে। তো বা মধু, এগুলো থাকবে। তো এইগুলা আলোচনা বুঝার প্রাথমিক ধাপ হচ্ছে হাইড্রোডিনামিক্স। তাহলে প্রবাহ বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স এর দুইটা ধাপ, একটা হচ্ছে প্রবাহ গতিবিদ্যা আর প্রবাহ স্থিতিবিদ্যা, ঠিক আছে। তাহলে গতিবিদ্যায় আমরা কি হবে তার গতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর স্থিতিবিদ্যা হচ্ছে সৃষ্টির কারণ অনুসন্ধান ব্যতিরেকে গতিশীল প্রবাহের আচরণ এবং বৈশিষ্ট্য। এটা কি হবে? গতিশীল প্রবাহের আচরণ এবং বৈশিষ্ট্য। গতিশীল প্রবাহের আচরণ ও বৈশিষ্ট্য, এই আলোচনাটাই হচ্ছে স্মৃতিবিদ্যা। তো আমরা ওই এই দিকের আমাদের আলোচনা অত বেশি নাই। আমাদের আলোচনা হবে ফ্লুইড ডিনামিক্স, এবং ফ্লুইড ডিনামিক্স এর সবচেয়ে প্রাথমিক ধাপ আমরা হাইড্রোডিনামিক্স নিয়ে আলাপ করব। আমরা হাইড্রোডিনামিক্স নিয়ে আলাপ করব, ঠিক আছে। এখন দেখো, হাইড্রোডিনামিক্স কে বাংলায় বলা হবে গতিবিদ্যা, ঠিক আছে। এখন দেখো, হাইড্রোডিনামিক্স হাইড্রোডিনামিক্স এখানকার হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি। আর ডিনামিক্স মানে কি? গতিবিদ্যা, পানির গতিবিদ্যা। এখন পানির আরেকটা নাম হচ্ছে উদ। পানির নাম হচ্ছে উদ। উদকে বলা হয় উদ, মানে হচ্ছে পানি, ঠিক আছে। তাহলে হাইড্রোডিনামিক্স কে সাধারণত স্ট্যান্ডার্ড ভাষায় যদি বাংলায় বলি তাহলে বলা হবে উদগতিবিদ্যা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা, যে প্রবাহ বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় প্রবাহের গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রবাহ বলবিদ্যা। তাহলে প্রবাহ বলবিদ্যাটা কি? যেখানে প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ যার প্রবাহ ধর্ম আছে। প্রবাহ ধর্ম কার আছে? প্রবাহ ধর্ম আছে তরলের। তরলের প্রবাহ ধর্ম আছে, তরলের প্রবাহ ধর্ম আছে। তাহলে যেখানে তরলের স্থির এবং গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে প্রবাহ বলবিদ্যা। এবং এটাই হচ্ছে ফ্লুইড মেকানিক্স। হোয়াট ইজ ফ্লুইড ডাইনামিক্স? প্রবাহ গতিবিদ্যা কি? তাহলে খুব সহজ, যেখানে প্রবাহের গতিশীল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হয় প্রবাহ গতিবিদ্যা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমাদের হাইড্রোডিনামিক্স বুঝার আগে আমাদের কি জানতে হবে? ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড ডিনামিক্স। মেকানিক্স এর দুটো জিনিস থাকবে, স্ট্যাটিক্স আর ডিনামিক্স। এবং আমরা ফ্লুইড ডিনামিক্সটা কি সেটা জেনে নিলাম। এখন আসো, হোয়াট ইজ কাইনেমেটিক্স? বিজ্ঞানের যে শাখায় স্থির প্রবাহের আচরণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্মৃতিবিদ্যা, ঠিক আছে। যেখানে প্রবাহ স্থির অবস্থায় থাকবে এবং তার আচরণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। ওকে, এবার আসো হাইড্রোডিনামিক্স কি।
বিজ্ঞানের যে শাখায় গতিশীল অসংলগ্ন প্রবাহ সম্পর্কে আলোচনা করা হয় তাকে উদ্গতিবিদ্যা বলা হয়ে থাকে। এখানে অসংলগ্ন, এটা করে আসতেছি আপাতত, এই শব্দটা মনে রাখো। অসংলগ্ন প্রবাহ জিনিসটা কি সেটা মনে রাখো, আমরা একটু পরে আসবো। এখন এরপরে আসো কি, প্রবাহ কি। যে সকল পদার্থের প্রবাহ ধর্ম বিদ্যমান তারাই প্রবাহ। অর্থাৎ একগুচ্ছ কণা সমষ্টি যা ন্যূনতম প্রচেষ্টায় একে অপরের সহিত বিচ্ছিন্ন না হয় হয় এবং যদি প্রচেষ্টাটি যথেষ্ট কাল বলবৎ থাকে। অর্থাৎ সোজা কথায় যার প্রবাহ বিদ্যমান আছে তারাই হচ্ছে প্রবাহ। এরপরে আসি, হোয়াট ইজ ফ্লো। ফ্লো কাকে বলে? বলের ক্রিয়ায় বস্তুতে বিকলতা দেখা দেয়। বিকলতা মানে কি? বিকলতা মানে কি? প্রাকৃতিক পরিবর্তন। বিকলতা মানে হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন হওয়া। ঠিক আছে? বল ক্রিয়া হলে বিকলতা দেখা দিবে। বল যদি ক্ষুদ্র হয় এর অধীনে বিকলতা সীমাহীন ভাবে যদি বাড়তে থাকে। অর্থাৎ আকৃতির পরিবর্তন যদি বল, প্রাকৃতিক পরিবর্তন যদি সীমাহীন থাকে, তখন তাকে বলা হবে প্রবাহ। বস্তুকে বস্তুকে বলা হবে প্রবাহ। অর্থাৎ আমরা কি আপনার মনে করো, মনে করো কঠিন পদার্থ আছে, আমি এখানে বল প্রয়োগ করলাম, তার আকার আকৃতি একটু পরিবর্তন হইল। ঠিক আছে? এখন মনে করো, ধরো নরম বস্তু আছে, কঠিন নরম বস্তু, মনে করো প্লাস্টিক, আমি টান দিলাম তার আকার আকৃতি পরিবর্তন হয়ে সে কি হলো, লম্বা হলো। ঠিক আছে? এটাও ঠিক আছে, এটা এখনো কঠিন আছে, কিন্তু এমন কিছু পদার্থ আছে যা, যেখানে ক্ষুদ্র বল প্রয়োগ করার পরে এটার আকৃতির এমন পরিবর্তন হয়, এটা কি ধর্ম পালন করে, প্রবাহ ধর্ম যখন পায়, তখন সীমাহীনভাবে বাড়তে থাকে, তখন সেই ধর্মকে বলা হয় প্রবাহ। তাহলে প্রবাহ কাকে বলে? বলের ক্রিয়ায় বস্তুতে বিকলতা দেখা যায় যদি বল ক্ষুদ্র হয়, এর অধীনে যদি বিকলতা সীমাহীন ভাবে বাড়তে থাকে, তখন তাকে বলা হয় প্রবাহ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। প্রবাহ দুই ধরনের, সেটা কি? সংনম্য প্রবাহ, অসংনম্য প্রবাহ। কম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ফ্লুইড। আমরা আগেই বলছিলাম অসংনম্য প্রবাহ কি মনে রাখার জন্য, আগে সংনম্য প্রবাহ পড়ে ফেলি। যে সকল প্রবাহের চাপের পরিবর্তনের আয়তনের পরিবর্তন হয় তারা অসংনম্য দিছে। আয়তনের পরিবর্তন হয় তারা হচ্ছে সংনম্য প্রবাহ। আর যে সকল প্রবাহে চাপের পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয় না, তারা হচ্ছে অসংনম্য। তাহলে অসংনম্য কারা? চাপের পরিবর্তনে কি হয়, আয়তনের পরিবর্তন হয় না, তারা হচ্ছে অসংনম্য, অসংনম্য প্রবাহ। ওকে? এটা 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। অবিলম্বিক পীড়ন কাকে বলে? পীড়ন মানে কি? পীড়ন, পীড়ন হচ্ছে এক ধরনের চাপ। পীড়ন হচ্ছে মানে, পীড়ন মানে হচ্ছে কি, পীড়া দেওয়া মানে কষ্ট দেওয়া। তুমি কাউকে কষ্ট দিলে সে কি করে, সে, তুমি ওকে কষ্ট দেওয়াটা হচ্ছে তারপর চাপ প্রয়োগ করা, এরকম। ঠিক আছে? তাহলে পীড়ন হচ্ছে এক ধরনের চাপ। অর্থাৎ পীড়নের সংজ্ঞাটা আমরা দিব, একক ক্ষেত্রের অবিলম্বিক বলকে অবিলম্বিক পীড়ন বলে থাকে। অর্থাৎ মনে করো তোমার কাছে এরকম একটা এলাকা আছে যার ক্ষেত্রফল এ, এবং এই এলাকায় তুমি কি পরিমাণ বল প্রয়োগ করলো। ঠিক আছে? তাহলে এ ক্ষেত্রফলে বল প্রয়োগ করলে কি পরিমাণ, একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করলাম, পি বাই এ। এইটাকেই বলা হয় পীড়ন, এবং পীড়নকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। পীড়নকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। আমরা যখন মাস্টার্সে ফ্লুইড ডাইনামিক্স করব, তখন সিগমার অনেকগুলা ভাগ দেখব। আপাতত শুধু পীড়ন কাকে বলে সেটা মনে রাখো, এর বেশি কিছু লাগবে না। ঠিক আছে? এই বাকি জিনিসগুলা আমি আর বলতেছি না, এটা তোমরা দেখে নিবা। আমাদের লাগবে এই যে অবিচল প্রবাহ কাকে বলে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। স্টেডি ফ্লো ফ্লো কাকে বলে? একটি প্রবাহ যার গতির সহযোগী গুণাবলী সময় নিরপেক্ষ, যেন সময় প্রেক্ষিতে ইহার প্রবাহ প্যাটার্ন অপরিবর্তিত থাকে, তাকে
অবিচল প্রবাহ বলা হয়। অর্থাৎ সময়ের সাপেক্ষে তার যে সহযোগী উপাদানগুলা যদি পরিবর্তন না হয় তখন তাকে বলা হয় অবিচল প্রবাহ। মনে করো একটা প্রবাহে কি কি থাকতে পারে, সে যেহেতু প্রবাহিত হচ্ছে তার বেগ থাকবে, সে যেহেতু প্রবাহ ধর্ম আছে তার কি থাকবে, বেগ থাকবে। যেহেতু সে প্রবাহ, তার ভিতরে কি চাপ থাকবে, তার ভিতরে কি থাকবে, ঘনত্ব থাকবে র। তাহলে এইগুলো হচ্ছে কি আর গতির সহযোগী বন্ধন, এইগুলোকে বলা হয় তাহলে কি বেগ, চাপ, ঘনত্ব, এই তিনটিকে বলা হবে কি গতির সহযোগী গুণাবলী। এইগুলো যদি সময়ের সাপেক্ষে যদি তার পরিবর্তন না হয়, অর্থাৎ ধ্রুবক হয়, ধ্রুবক হলে কি ডিফারেন্সিয়েট করলে কত আসবে, জিরো আসবে। ব্যাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে জিরো আসলো, চাপকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, জিরো যদি আসে, অথবা ঘনত্বকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যদি জিরো পাওয়া যায়, তখন ওই প্রবাহকে বলা হবে অবিচল প্রবাহ। আমার কথাটি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? অবিচল প্রবাহ কি আবার বলা লাগবে? জি না স্যার। না ওকে, ঠিক আছে। স্যার। এখন আসো ও অবিচল প্রবাহ। ও অবিচল প্রবাহ মানে কি, এটার উল্টা, এটা ডেরিভেটিভ যদি জিরো না হয়, ডেরিভেটিভ যদি জিরো না, অর্থাৎ ঘনত্ব সময়ের সাপেক্ষে যদি তার পরিবর্তন যদি না হয়, এই যে পরিবর্তন যদি হয়, আগে না হইলে কি ছিল, পরিবর্তন না হলে ডেরিভেটিভ কত হবে, জিরো। আর পরিবর্তন ডেরিভেটিভ জিরো হবে না, তখন তাকে বলা হয় আনস্টেডি ফ্লো, ও অবিচল প্রবাহ। আর স্টেডি ফ্লো হচ্ছে যেখানে প্রবাহের প্রবাহ যার গতি সহযোগী গুণাবলীগুলো সময়ের সাপেক্ষে কি হয়, ধ্রুব থাকে, অপরিবর্তনীয় থাকে, তাকে বলা হয় অবিচল প্রবাহ। এতটুকু তো ক্লিয়ার থাকলেই হবে। প্রথম প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কত পরীক্ষার্থী, 24-এর না? 24। জি স্যার, হ্যাঁ, 24। তাহলে 22-এ এই প্রশ্নটা এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এইভাবে আমরা প্রথম অংশটা আমরা পারবো, অবিচল প্রবাহ, ও অবিচল প্রবাহ কাকে বলে সেটা আমরা পারবো, পারা যাবে। এটা কি আবার বলা লাগবে? না স্যার। অবিচল, ওকে, তাহলে আমাকে যে জিনিসটা পারতে হবে সেটা হচ্ছে এটা, পি ডিটি সমান ডেল ডেল টি প্লাস কিউ ডট নাবলা। কিউ ডট নাবলা, অনেক সময় ভেক্টর চিহ্ন দিতে পারে, প্রশ্নে ভেক্টর চিহ্ন দিলে ভেক্টর চিহ্ন দিয়ে লিখবা, আর না হলে ভেক্টর চিহ্ন না দিয়ে লিখবা, অসুবিধা নাই। ওকে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে বলা হয় পরিবর্তনের হার, প্রবাহের পরিবর্তনের হারের রাশিমালা লিখো, প্রশ্নটা এইভাবে থাকতে পারে। ওকে, তাহলে আমরা শুরু করি। শুরু হচ্ছে এরকম, ধরি টি সময়কালে একটা প্রবাহ পি বিন্দুতে, প্রবাহ কণা যে কোনো একটা কণা নিলাম যা পি বিন্দুতে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এটা কত সময়ে, টি সময়ে। এখন টি প্লাস ডেল্টা টি সময়ে যেহেতু প্রবাহিত হয়, তাহলে তার সময়ের পরিবর্তনের সাথে সাথে পি বিন্দু থেকে সে কোথায় গেল, কিউ বিন্দুতে গেল। পি থেকে কিউ বিন্দুতে টি সময়ে সে কোথায় থাকে, টি সময়ে সে থাকে পি বিন্দুতে, পি বিন্দুতে। এখন দেখো টি প্লাস ডেল্টা টি একটু ক্ষুদ্র পরিবর্তনে সে কিউ বিন্দুতে পৌঁছে, কিউ বিন্দুতে যায়, কিউ বিন্দুতে যায়। যেখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স প্লাস, যেহেতু পরিবর্তনটা সময়ের ব্যবধান খুব সামান্য, তাহলে সরণের অবস্থানও খুব সামান্য হবে। পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই জেড। তাহলে কিউ বিন্দুতে হবে কি এক্স প্লাস ডেল এক্স প্লাস প্লাস। ওকে, এখন আমার কাছে পি বিন্দু হতে কিউ বিন্দুতে অতিক্রম মানে মুড পরিবর্তন, মুড পরিবর্তন। তাহলে আমি কি করলাম, এই যে
আমার যে প্রবাহ যেটা প্রবাহিত হচ্ছে তার এই যে গুণাবলী ফাংশনকে নাম দিচ্ছিলাম আমি এটা। আমার কাছে প্রবাহটা যে প্রবাহিত হচ্ছে, প্রবাহ তো যে কোনো ধরনের হতে পারে, কি কি হতে পারে, পানি হতে পারে, আলকাতরা হতে পারে, ঠিক আছে, মোবিল হতে পারে, ডিজেল হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে এই প্রবাহের জন্য প্রবাহের গতি সহযোগী একটা ফাংশনের নাম দিলাম এফ, এক্স, ওয়াই, জেড এবং টি। তাহলে তার পরিবর্তনকে, এই যে মোট পরিবর্তন, তার পরিবর্তনটা তার নিজের সাপেক্ষে, এখানে কিন্তু পরিবর্তন কারো সাপেক্ষে বলিনি, নিজের সাপেক্ষে। তাহলে আমরা কি দিব, ডেল এফ দিব, পরিবর্তনটার নাম দিব ডেল এফ। ওকে, পরিবর্তনের নাম দিব ডেল এফ। এখন ডেল এফ, এফ কার উপর নির্ভরশীল, এফ হচ্ছে এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এর উপর নির্ভরশীল, জেড এর উপর নির্ভরশীল, টি এর উপর নির্ভরশীল। তাহলে তার পরিবর্তনটা লেখার নিয়ম হচ্ছে এইরকম, ডেল এফ, ডেল এক্স, del X, ডেল এক্স, del, ডেল এফ, ডেল ওয়াই, ডেল ওয়াই, প্লাস ডেল এফ, ডেল জেড, ডেল জেড, প্লাস ডেল এফ, ডেল টি, ডেল টি। তার পরিবর্তনটা এরকম হবে। এটা আমরা সেকেন্ড ইয়ারে আংশিক অন্তরীকরণের চ্যাপ্টারে এই সূত্রটা পেয়েছি। ওকে, এখন আমি তাকে সময় দিয়ে ভাগ করে দিচ্ছি, সময় দিয়ে এই যে ডেল্টা টি দিয়ে ভাগ দিতে চাই পুরোটাকে। তাহলে কি আসবে, ডেল এফ, ডেল টি আসবে সমান ডেল এফ, ডেল এক্স, আর এখানে কত, ডেল এক্স, ডেল টি হবে। পরেরটাই কত হবে, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল ওয়াই, ডেল টি হবে। পরেরটা কত হবে, ডেল এফ, ডেল জেড, ডেল জেড, ডেল টি হবে। এটা হচ্ছে টি কিন্তু। আর এখানে কি থাকবে, ডেল এফ, ডেল টি। আমি যেহেতু এটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটা দিয়ে এটাকে নিজেকে ভাগ দিলে কত হবে, ওয়ান হবে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, আমাকে বলো। এই লাইনটুকু ক্লিয়ার? স্যার জি স্যার। ক্লিয়ার। ওকে, এখন দেখো, আমি এখানে সম্পূর্ণ পরিবর্তনের হার, সম্পূর্ণ পরিবর্তনের হার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। কারণ আমরা যখন ডিফারেন্সিয়েশন করি, আমরা যখন বলি ডিওয়াই ডিএক্স, তখন আমরা লিখতাম লিমিট এইচ টেন্স টু জিরো, ডেল ওয়াই, ডেল এক্স, এরকম দিতাম। তাহলে আমি যদি ডেলকে ডিফারেন্সিয়েশনে লিখতে চাই, তাহলে আমি লিমিট আকারে এই যে লিমিট আকারে লিখব। এটা হচ্ছে ক্যালকুলাসের সূত্র মতে। তাহলে ক্যালকুলাসের সূত্র মতে আমি যদি ডিএফ ডিটি লিখতে চাই, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল এফ বাই ডেল, ডেল এক্স টেন্স টু জিরো, তাহলে ডেল টি টেন্স টু জিরো, ডেল এফ বাই ডেল টি লিখতে পারবো। ঠিক আছে, এখন দেখো এটা লেখার সাথে সাথে খেয়াল করো, এই যে টি, ডেল এফ, ডেল টি কে আমরা বড় হাতের ডিএফ ডিটি দিয়ে লিখছি, লিখেছি নাকি লিখিনি? তাহলে এখানকার যারা এই যে কানো আকারে যে কার্ল ডেল এক্স ডেল টি আছে, এটা সমান আমরা কি দিব, ডিএক্স ডিটি দেব। পরেরটার জন্য কি দিব, কার্ল ডেল ওয়াই ডেল টি, এটার জন্য আমরা দিব কি, টি ওয়াই ডিটি। কার্ল ডেল জেড ডেল টি এর জন্য আমি কি দিব, ডিজেড টি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার? ক্লিয়ার কি? जी জি सर, স্যার। ওকে, এখন একটা জিনিস মনে থাকে যেন, আমরা সাধারণত কোন বস্তুর বেগ যদি ইউ ভি ডাব্লিউ লিখি, তাহলে বুঝবো যে সব সময় মনে রাখবো যে ইউটা হচ্ছে এক্স অক্ষের বেগ, ইউ হচ্ছে এক্স অক্ষের বেগ, ভি হচ্ছে কার, ওয়াই অক্ষের বেগ। ওয়াই। ওকে, তাহলে ডি ওয়াই, ডাব্লিউ কোন অক্ষের বেগ, জেড অক্ষের বেগ, ডেল জেড, ডেল। তাহলে আমার কাছে এই যে ডিএক্স ডিটি এর বদলে আমি ইউ দিব, ডেল ওয়াই ডেল টি এর বদলে বি দিব, ডিজেড ডিটি এর বদলে ডাব্লিউ দিব। সমীকরণ এ পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার?
স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। সবাই কি বুঝেছো সমীকরণ 1 পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, পি বিন্দুতে প্রবাহ কণার বেগ, আমরা বেগকে কি দ্বারা প্রকাশ করবো? ফ্লুইড ডাইনামিক দ্বারা প্রকাশ করব। এখন বেগের উপাংশ হচ্ছে তিনটা, তাইলে ইউ আই ভি জে ডাব্লিউ কে লিখতে পারি, লিখতে পারি নাকি পারি না? আবার নাবলা সমান কত জানি? নাবলা সমান আই ক্যাপ ডেল 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 এক্স প্লাস জে ক্যাপ ডেল 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 ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটা কি আমরা জানি নাকি? জানি, জি স্যার জানি। জানি। জানি ওকে, জানি। এখন আমরা একটা কাজ করি, আমরা কিউ এবং ডেল এর মধ্যে ডট করি। ডট করলে কি হবে? ডট করলে আই এর সাথে আই এর ডট, জে এর সাথে জেড ডট, কে এর সাথে কে ডট হবে নাকি? তাহলে সেক্ষেত্রে দেখো ডট করলে কি আসবে? ইউ, আর ডেল ডেল এক্স গুণ আকারে আসবে, আই থাকবে না, কারণ আই ডট আই সমান কত? আই ডট আই সমান কত? 1। একই রকম জে ডট জে সমান কত হবে? 1 হবে। আর কে ডট কে সমান কত হবে? 1 হবে। তাহলে আই এর সাথে ডেল ডেল এক্স গুণ আকারে আসবে, ভি এর সাথে ডেল ডেল ওয়াই গুণ আকারে যাবে, ডাব্লিউ এর সাথে ডেল ডেল জেড গুণ আকারে যাবে। বাকিগুলো গুণ করলে 0 হবে। তাহলে সমীকরণ 2 পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা দেখ, সমীকরণ 2 পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। একদম ক্লিয়ার। ওকে, এখন খেয়াল করো, এই যে সমীকরণ একে, সমীকরণ একের যে এফ যে আছে, এফ, এফটাকে আমি বাইরে কমন নিলে আমার এইরকম আসবে কিনা আমাকে বল। এই অংশটা এতটুকু প্রথম তিনজনের থেকে কমন নিলাম, তাহলে এরকম আসবে কিনা? আসবে আসবে, স্যার। আসবে। এখন একটু আগে আমরা দেখো, এই যে এখানে ইউ ডেল ডেল এক্স, ভি ডেল ডেল ওয়াই, ডাব্লিউ ডেল জেড কে আমরা কি দিতে পারি? কিউ ডট নাবলা দিতে পারি। তাহলে এই অংশটার বদলে আমরা কি দিতে পারি? কিউ ডট নাবলা দিতে পারি, কিউ ডট নাবলা দিতে পারি। আর বাকি জি থাকলো ডেল এফ ডেল টি আমি দিলাম। সমীকরণ 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমি কত পেলাম? আমি পেলাম এইভাবে, ডি এফ ডিটি সমান কিউ ডট নাবলা এফ প্লাস ডেল এফ ডেল টি। পেয়েছি নাকি পাইনি? এখন সবগুলা থেকে এফটাকে সরাও, এফ উঠে দাও, তাহলে কত হবে? ডি ডিটি সমান কিউ ডট নাবলা প্লাস ডেল ডেল টি। লেখা যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? জি স্যার। এটা কি? ডি ডিটি মানে কি বোঝায়? সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার বোঝায়। তাহলে আমরা সাধারণত ডি ডিটি দ্বারা বুঝি সময় সাপেক্ষে পরিবর্তনের হার। তাহলে এখন আমরা জানলাম ডি ডিটি সমান কিউ ডট নাবলা প্লাস ডেল ডেল টি। এটা দ্বারা আমরা বুঝবো যে ফ্লুইডের বা তরলের প্রবাহের পরিবর্তনের হার নির্ণয়ের সংগঠক বা এই যে প্রক্রিয়া। তাহলে স্কেলার বা ভেক্টর ফাংশনের জন্য নির্ণয় সংগঠকটি তুলনা করে পাই আমি। এটাই হচ্ছে পরিবর্তনের হারের অপারেটর নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা কি আমাদের ক্লিয়ার কিনা বলো? সঞ্চালন পরিবর্তনের হারের সংগঠক নির্ণয় করো, প্রশ্ন থাকবে এইভাবে। 1 নম্বর আমাদের ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ওকে, ক্লিয়ার আছে। এখন আমরা যেহেতু তরলের প্রবাহ কণার বেগ পড়তেছি, তাহলে তার বেগ কিভাবে বের করা সেটা আমরা শিখবো, এবং ত্বরণ কিভাবে বের করতে সেটা আমরা শিখবো। ঠিক আছে, প্রবাহের বেগ কিভাবে বের করতে হয়, ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা শিখবো। ওকে, তাহলে মনে করি টি সময়কাল, পি বিন্দু একটা বস্তু,
পি বিন্দুতে অবস্থান করে। তাহলে আমি সব সময় বিন্দুর অবস্থান কি মূল বিন্দু সাপেক্ষে হিসাব করব। তাহলে মূল বিন্দু সাপেক্ষে সে এখানে আছে, আর একটা তার নিকটবর্তী একটা বিন্দু কিউ যেটা এই জায়গায় আছে। ধরো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, জেড প্লাস ডেল জেড, এটা আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? ওপি ভেক্টর সমান আর বলতে পারি, ও কিউ ভেক্টর সমান আর প্লাস ডেল আর। ডেলা। তাহলে ত্রিভুজ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ত্রিভুজ সূত্রের নিয়ম কি? ত্রিভুজের যে কোনো, দেখো আমরা ও পি কিউ, এই ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ওপি প্লাস পি কিউ সমান ও কিউ বলা যাবে নাকি যাবে না? তাহলে পি কিউ সমান কত? ও কিউ মাইনাস ওপি। ওপি। ও কিউ এর মান কত? আর প্লাস ডেল আর। ওপি এর মান কত? আর ভেক্টর, আর ভেক্টর, আর ভেক্টর কাটা গেল, তাহলে কত থাকলো? ডেল আর। তাহলে পি কিউ সমান কত? ডেল আর ভেক্টর। এটা পেয়েছি, পেয়েছি। তাহলে এই যে ডেল আর ভেক্টর কখন আসবে? যখন ডেল্টা টি সময়। তাহলে আমি বলতে পারি ডেল্টা টি সময়ে কণাটির স্থানান্তর হবে পি থেকে কিউ বিন্দুতে, তার সরণ হচ্ছে ডেল্টা ডেল, ডেল্টা আর। তাহলে বেগ যদি কিউ হয়, তাহলে আমরা কিউ সমান কি বলতে পারি? কিউ সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আর প্লাস ডেল আর মাইনাস আর বাই ডেল্টা বলতে পারি। পারি নাকি পারি না? তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল আর ডেল টি সমান, ক্যালকুলাসের ভাষায় এটাকে আমরা কি বলতে পারি বলতো? লিমিট যদি লিখতে চাই, আমরা দিতে পারি পি আর পিটি। পারি নাকি পারি না? পারি নাকি পারি না? পারা যাবে? এখন খেয়াল জি করো, স্যার। আর কে একবার ডেরিভেটিভ করা মানে একটা ডট, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে একটা ডট। একটা ডট দ্বারা মনে থাকে যেন একবার ডেরিভেটিভ, দুইটা ডট দ্বারা বুঝাবে দুইটা, দুইবার ডেরিভেটিভ, এটা মনে থাকে যেন। ওকে, তাহলে আর কে আমি একবার ডেরিভেটিভ করেছি, তাহলে আর ডট লেখা যাবে নাকি যাবে না? তাহলে আমরা বলতে পারি কিউ বেগ হচ্ছে অবস্থান ভেক্টরের একবার ডেরিভেটিভ। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। হয়েছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমি ত্বরণ বের করতে চাই। ত্বরণ কাকে বলে? ত্বরণ নির্ভর করবে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমি এখন বেগের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাহলে আমি আবার শুরু করব। টি সময়কালে পি বিন্দু হতে একটি প্রবাহ কণা চলা আরম্ভ করে, এবং টি প্লাস ডেল্টা টি সময়ে সে কিউ বিন্দুতে পৌঁছে। পি বিন্দুতে তার বেগ হচ্ছে কিউ, কিউ বিন্দুতে তার বেগ হচ্ছে কিউ প্লাস ডেল কিউ। এই কথাটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এই কথাটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে পি এর খুব কাছাকাছি যেহেতু কিউ, তাহলে পি এর পি বিন্দুতে যে বেগ হবে, কিউ বিন্দুতে তার বেগের সামান্য একটু বৃদ্ধি বা পরিবর্তন আসবে। ওকে, বুঝেছি আমরা? বুঝেছি এতটুকু? তাহলে পি হতে কিউ বিন্দুতে যে বেগের যে পরিবর্তন, সেটাকে আমরা কি লিখবো? ডেল্টা কিউ দিব। এখন আমরা প্রবাহের গতির সহযোগী কে? গতির সহযোগী কারা? গতির সহযোগী কারা? বেগ, ঘনত্ব, আর কে? চাপ, এগুলো না? তাহলে যখন আমি বেগের আলোচনা করব, তাহলে বেগ
নির্ভর করবে এক্স অক্ষ বরাবর তার পরিবর্তন কিরকম হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর তার পরিবর্তন কিভাবে হচ্ছে, এবং জেড অক্ষ বরাবর তার পরিবর্তন কিরকম হচ্ছে। তাহলে আমি যদি বেগের পরিবর্তন বের করতে চাই, তাহলে সেটা লেখার নিয়ম হচ্ছে ডেল কিউ ডেল এক্স কার ডেল এক্স প্লাস স্যার, জি। স্যার কিউ বিন্দুতে বেগ কিউ প্লাস ডেল কিউ কিভাবে আসছে বুঝি নাই। এটা জি। এখন জি, এটা দেখো, স্যার। পি বিন্দু থেকে খুব কাছাকাছি একটা বিন্দুতে তোমার, তুমি আর বেগ পরিবর্তন তুমি গেছো, ঠিক আছে, তুমি জি। এটার বেগের পরিবর্তন আলোচনা করো। তাহলে পি বিন্দুতে তোমার বেগ মনে করো কিউ, তোমার যেহেতু বেগের পরিবর্তন, জি। তাহলে কিউ কিন্তু অবশ্যই বেগ, কিউ তো আর হবে না, অন্য কিছু হবে, পরিবর্তন যেহেতু। জি স্যার। সমান কি থাকবে? থাকবে না। তাহলে কিউ বিন্দুতে বেগ কিউ প্লাস কিউ এর একটু পরিবর্তন, বু- সেটাকে আমরা ডেল কিউ দ্বারা প্রকাশ করবো। বুঝছি আমার স্যার। কথা বুঝে আসছে? ওই কথাটাই লিখেছি। ওকে। জি, বুঝছি স্যার। তাহলে জি। এখন একটা জিনিস মনে থাকে যেন, এইটাও কিন্তু ডেল, এইটাও ডেল। এই ডেলকে বলা হয় কার ডেল। ডেল কার, সি ইউ আর এল, কার ডেল মানে বাঁকানো, কার্ল মানে বাঁকানো, আর এটা হচ্ছে নর্মাল। ওকে। তাহলে পরিবর্তনটা খেয়াল করো, নর্মাল ডেল প্লাস কার্ল ডেল সব সময়। তাহলে এখানে কি হবে? ডেল কিউ ডেল ওয়াই কার ডেল ওয়াই, ডেল কিউ ডেল জেড কার্ল ডেল জেড। ওকে, কার্ল ডেল জেড। এরপরে আসবে, কি আসবে? ডেল কিউ ডেল টি কার্ল ডেল টি। এখন পুরোটাকে আগের মতো কার্ল ডেল টি দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের এই লাইনটা আসবে, সেটা বুঝো কিনা? ডেল কিউ ডেল টি সমান ডেল কিউ ডেল টি ডেল কার্ল ডেল এক্স কার্ল ডেল টি, ডেল কিউ ডেল ওয়াই ইন্টু কার্ল ডেল ওয়াই বাই ডেল টি, প্লাস ডেল কিউ ডেল জেড সমান ইন্টু ডেল কার্ল ডেল জেড বাই ডেল টি প্লাস ডেল কিউ ডেল। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। আগের ফাংশন, আগে ছিল ফাংশন দিয়ে লিখেছিলাম, এখন ব্যাগ দিয়ে লিখতেছি। এখন জি স্যার, এটা এই ক্লিয়ার। এই যে ব্যাগের মোট পরিবর্তনকে আমি কি হবে, আমি এইভাবে লিখবো ব্যাগের মোট পরিবর্তন। কারণ এটাকে আমরা যদি লিমিট দিয়ে ব্যবহার করি, তাহলে ক্যালকুলাসের ভাষায় বেগের পরিবর্তনকে ডেল কিউ ডেল টি ডি কিউ ডিটি আকারে লিখতে পারি। তাহলে বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? ত্বরণ পাই। বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাবো, মনে থাকে যেন। বেগের সরণের একবার ডিফারেন্সিয়েশন হবে বেগ। সরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, তাহলে সে হয়ে যাবে বেগ। সরণের একবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে বেগ। তাহলে সরণ থেকে আমি বেগ পাবো, আর বেগকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। বেগকে একবার ডেরিভেটিভ যদি করি, তাহলে সেটা পাবো ত্বরণ। তাহলে এখানে বেগের একবার ডেরিভেটিভ তার মানে কি হবে? ত্বরণ হবে। বুঝেছি। লিমিট উঠায় যদি লিখি, তাহলে কার ডেল এক্স ডেল টি কে আমরা কি বলতে পারবো? ডিএক্স ডিটি বলতে পারবো, ডিওয়াই ডিটি বলতে পারবো, ডিজেড ডিটি বলতে পারবো। পারবো? পারা যাবে। আর আমরা জানি যে ডিএক্স ডিটি এটা কার বেগ নির্দেশ করে? এক্স অক্ষ বরাবর বেগ নির্দেশ করে। ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি কি নির্দেশ করে বলো তো? ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশ করে। ডিজেড ডিটি কি নির্দেশ করে? জেড অক্ষ বরাবর বেগ। তাহলে এইগুলার বদলে আমি ইউ ভি ডাব্লিউ নিয়ে আসলাম। বোঝা গেছে? বোঝা গেছে কি? আর নাবলাকে আমরা কিভাবে লিখি সেটা সমীকরণ 3-এ দেয়া আছে। কিউ এবং নাবলার ডট এইভাবে আসবে, এটা আমরা জানি, একটু আগে পড়েছি এই লাইনটা। তারপরে আমরা এই যে ত্বরণের যে মানগুলো আছে, এই মানগুলোকে আমরা নাবলা, কিউ ডট নাবলা আকারে প্রকাশ করলাম। কিউ ডট নাবলা, কিউ ডট নাবলা, আর হচ্ছে ডেল ডেল। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। এতটুকু ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে।
এতটুকু ক্লিয়ার হইলে আমরা একটু জাম্প করে এই রিলেটেড একটা প্রবলেম, ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করব। তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাও পরীক্ষাতে আসছে। প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু 40 মার্কস কমন, মনে থাকে যেন। এই যে এই প্রশ্নটা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি দিছে? একটি প্রবাহ কণার ত্বরণ নির্ণয় করো। এখানে বেগ দেয়া আছে, কিউ দ্বারা কি বুঝায়? বেগ বুঝায় না? বেগের মান দেয়া আছে কি? এ এক্স স্কোয়ার ওয়াই আই, বি ওয়াই স্কোয়ার জেড টি জে, সি জেড স্কোয়ার টি কে দেয়া আছে। সেখান থেকে আমাকে ত্বরণ বের করতে বলছে। আমাকে কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলছে। এখন দেখো, আমরা কিন্তু একটু আগে কি পেয়েছি? ত্বরণ এর সমান কি পেয়েছি? আমাকে একটু বলতে পারবে এর সমান কি পেয়েছি? বলো তো, এর সমান কি পেয়েছি? dv/dt। না, আমি আবার দেখাই তোমাকে। এটা মেমোরাইজ করে রাখতে হবে। কত? ত্বরণ সমান ডি কিউ ডিটি তো জানাই আছে, এটা তো সমস্যা নাই। একবার ব্যাকে একবার ডেরিভেটিভ করলে ত্বরণ আসবে, এটা এই লেভেলে তোমরা জানবা। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে অন্য অন্য যদি মেকানিক্স পড়ো, ধরো ফিজিক্সের ক্ষেত্রে এতটুকু শেষ, কিন্তু ফ্লুইড যখন পড়বা তখন সেটাকে প্রকাশ করতে হয় এইভাবে: কিউ ডট নাবলা, কিউ প্লাস ডেল কিউ ডেল টি। এটা মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, এটা মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে কি? কিউ ডট নাবলা হোল কিউ ডি ডি কিউ ডিটি। তাহলে এখন দেখো, আমাদের কাছে ব্যাগ দেয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ দেওয়া আছে। কিউ কে আমরা ইউ আই বি জে কিউ কে লিখতে পারি, লিখতে পারি নাকি পারি না? এখন আমি কি করলাম? এখানকার বাম দিকের আয়ের কম্পোনেন্ট ডান দিকে আয়ের কম্পোনেন্ট সংকৃত করি, তাহলে কত পাবো? ইউ সমান এ এক্স স্কোয়ার ওয়াই পাবো। পাবো। ভি সমান কত পাবো? ভি ওয়াই স্কোয়ার জেড টি পাবো। সি ডাব্লিউ সমান কত পাবো? সি জেড স্কোয়ার টি পাবো। ঠিক। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, আমরা জি। ত্বরণ সমান, এই প্রশ্নে আমি ত্বরণকে এ না দিয়ে আমি এফ দ্বারা প্রকাশ করছি। এফ সমান আমরা কি লিখতে পারি? কিউ ডট নাবলা হোল কিউ প্লাস ডি কিউ ডিটি। লেখা যায় নাকি যায় না? লেখা যায়? এটা আমরা লিখতে পারি কিনা? আমরা একটু আগে পড়েছি ত্বরণ সমান কিউ ডট নাবলা হোল কিউ প্লাস ডেল কিউ ডেল। এখন এটা আমি কি করলাম? ডেল কিউ ডেল টিকে সামনে দিয়ে দিছি, ডেল কিউ ডেল টিকে সামনে দিয়ে দিছি, ডেল কিউ ডেল টিকে আমি সামনে দিয়ে দিছি। তাহলে এখানে আমি দিলাম ডেল কিউ ডেল টি, ভেক্টর চিহ্ন, প্লাস এই যে কিউ ডট নাবলা মানে কি? কিউ ডট নাবলা মানে কি? কিউ ডট নাবলা মানে হচ্ছে ইউ ডেল কিউ
ডাব্লিউ ডেল কিউ ডেল জেড, এটা মনে থাকে যেন। তাহলে কিউ কে এক্স কি করবো, ইউ গুণ আকারে থাকবে, তাইলে ইউ আমরা গুণ আকারে বসালাম, আর কিউ, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, এখানে শুধু বাকিগুলা জিরো হয়ে যাবে নাকি। তাহলে এই জায়গাটায় করলে কত আসবে, কত আসবে, 2a xy আসবে নাকি আসবে না? এটাকে পার্শিয়াল করলে কত আসবে, এক্স স্কোয়ার কে খালি করবো, এক্স স্কোয়ার করলে কত, 2x আসবে। তাহলে 2a xy আসছে, এই লাইনটা বুঝবো কিনা, আছে কি? এখন এটাকে ওয়াই সাপেক্ষে করবো, ওয়াই সাপেক্ষে করলে সে থাকবে না, এখানে ওয়াই আছে। এটাকে যদি করি তাহলে ওয়াই কে করলে 1 হবে, তাহলে এ এক্স স্কোয়ার, এই দেখো এ এক্স স্কোয়ার। এটাকে ওয়াই স্কোয়ার করলে কত হবে, 2 by z t, 2 by z t, এটা আসছে, এখানে আসছে। টি জেড স্কোয়ার টি বসাও, জেড এর সাপেক্ষে করো, এটা জিরো হয়ে যাবে কারণ এখানে জেড নাই, এখানে করলে কত হবে, by স্কোয়ার টি, by, এখানে জেড এর সাপেক্ষে করলে কত, 2c z t k, 2 z t, 2c z t k। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার? জি স্যার। এখন তুমি পুরা কাজটাই, ঠিক আছে, পুরা কাজটাই আমার যতগুলো আয় আছে তাদেরকে একসাথে লেখার চেষ্টা করো। আয় আছে এই জায়গাটায়, দেখো আয় যারা আছে, আয় আছে এখানে, আয় আছে এখানে, আয় নাই, তাহলে এই দুইটাকে একসাথে লেখো, এই দুইটাকে একসাথে লেখো। তাহলে এখানে একসাথে যদি লিখি তাহলে কত হবে, এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই, 2 এক্স প্লাস এই দুইটা গুণ দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি, এ বি, এটা গুণ দিলে কি হবে, এ বি আসবে তো, এ বি আসবে না, এ বি আসবে, এ বি আসবে, সরি, এ বি এক্স স্কোয়ার ওয়াই জেড টি, আই কমন যাবে। এখন জের অংশ কারা কারা, জের অংশ কারা কারা বলো তো, এখানে যে আছে, এই যে এখানে যে আছে, এরপরে আর কোথায় যে আছে, এখানে যে আছে, আর কোথায় যে আছে, এই জায়গাটায় যে আছে, এই তিনজনকে একসাথে লিখি, এই যে তিনজনকে একসাথে লিখি। এরপরে আই জে কে, কে কোথায় আছে, কে কোথায় আছে, এই জায়গায় কে আছে, এরপরে এই জায়গায় কে আছে, এই দুইটাকে একসাথে লিখি, এই যে, এটাই হচ্ছে ত্বরণের উপাংশের মান। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল, ত্বরণ বের করাটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। জি স্যার। ত্বরণ বের করাটা ক্লিয়ার কিনা আমাকে একটু বল। এই চ্যাপ্টার থেকে 40 মার্কস থাকবে সোজা কথা। এবং এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা 2017-তে আসছে, 20-এ আসছে, তোমাদের জন্য এটা ওকে, ক্লিয়ার কিনা আমাকে বলো, জি স্যার। ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে আমার মনে হয় আজকের জন্য এনাফ, আজকের জন্য এতটুকুই, মানে এনাফ, এর বেশি আর দরকার নেই, আমরা আগামীকালকে আবার ক্লাস করবো, ঠিক আছে? আজকে এতটুকুই থাকুক, ওকে। জি স্যার। ওকে, আর যারা যারা, আমি কিন্তু 2-1 দিনের জন্য কিতে যাব, বাড়িতে যাব, যারা টেনসরের বই নিতে চাও, কালকে আমি কলেজে যাব, ডিপার্টমেন্টে আইসা নিতে পারবা, না হলে আমি কিন্তু শনিবার থেকে যাচ্ছি, পরে হয়তো বা নিয়ে নেওয়া লাগবে তোমাদের, ওকে।